সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশন অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম এন্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জুবায়ের। দর্শক, ভূমির মালিকানা থেকে শুরু করে বহুতল ভবন নির্মাণ, প্রতিটি ধাপে রাজুকের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ রাজত্ব। ভূমিদস্যুরা মেতেছে কোটি কোটি টাকার বাণিজ্যে, আর রক্ত পানি করা পয়সায় কেনা প্লট বা ফ্ল্যাট বুঝে না পেয়ে পথে পথে ঘুরছেন অসহায় গ্রাহকেরা। ভূমি অফিস, সাব রেজিস্ট্রি অফিস কিংবা রাজুক কোথায় নেই শুভঙ্করের ফাঁকি। বছরের পর বছর এসব অনিয়ম রোধ করার দায়িত্ব যাদের কাঁধে, সেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যেন বসে আছে কিছু মিষ্টি খাওয়া জিন, যারা টাকার বিনিময়ে অনিয়মকে বানিয়ে দেয় অলিখিত নিয়ম। আজকের পর্বে আমরা বিস্তারিত তুলে ধরব তেমনই কিছু গা শিউরে ওঠা অসঙ্গতি। শুরুতেই দেখাবো খোদ রাজধানীর চিত্র, যেখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নাকের ডগায় গড়ে উঠেছে একের পর এক ইমারত। সংকীর্ণ এই গলির ভেতর নিউ ভিশন নামীয় এক ডেভেলপার প্রতিষ্ঠান গ্লোরি নামে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান আছে। রাজুক কর্তৃক অনুমোদিত নকশা বহির্ভূতভাবে অবৈধভাবে বহুতল ভবনটির কাজ করে যাচ্ছে। নকশামূলে জায়গা না ছেড়ে উল্টো রাস্তার উপর বারান্দা দেয়া সহ জনগণের চলাচলের রাস্তার জায়গা দখল করে এই বহুতল ভবনটির নিজস্ব পানির ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। এই পর্যন্ত রাস্তা, এই টাঙ্কি এনাকে টাঙ্কি কোন পর্যন্ত আসছে? এখানে ওদিকে ট্যাঙ্কের উপরে আপনি ভিতরে ট্যাঙ্কের মধ্যে আপনি যত বড় গাড়ি সমস্যা হবে না। 10 তলা কিংবা তার ঊর্ধ্বে ভবন নির্মাণের সম্মুখভাগে রাস্তা বিধি মোতাবেক প্রশস্ত রাখার কথা থাকলেও ভবনটির মালিকানা প্রতিষ্ঠান তা মানেননি। এত অনিয়ম আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজুক চেয়ারম্যানের বরাবর আবেদন করে এলাকাবাসী। আবেদনের প্রেক্ষিতে তেমন কোনো সাড়া পায়নি অভিযোগকারীরা। রাজুকের দরখাস্ত বারবার দেওয়া হচ্ছে, কিন্তু সেইভাবে আসলে কাজ হচ্ছে না। হয়তো বা রাজুকে ম্যানেজ করতেছে বা কোনোভাবে কাজ আগায় যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি বারবার, রাজুকের কাছে বারবার অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখেন। এটা তো সকলের জন্য, কারণ ব্যক্তিগত না, পুরো এলাকাবাসীর জন্যই এই জিনিসটা দরকার। নিয়মের তোয়াক্কা না করে ভবন নির্মাণ চলমান আছে। এর বিরুদ্ধে তেমন কিছু হয়নি বিধায় তার দেখা দেখি সরু এই রাস্তাটির জায়গা দখল করে ইচ্ছে মতো আরেকটি ভবন হচ্ছে, যার হোল্ডিং নাম্বার 61। আব্দুস সোবান নামে এক জনৈক ব্যক্তির মালিকানায় গড়ে উঠছে ভবনটি। প্লটে ঢাকা মহানগর ইমারত নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ বিধিমালা 2008-এর ব্যত্যয় ঘটিয়ে চলছে ইমারত নির্মাণ। অবৈধ অংশ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজুক বরাবর অভিযোগ করে এলাকাবাসী। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে অবৈধভাবে গড়ে ওঠা নির্মাণাধীন 10 তলা এই ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় রাজুক এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। এটার মালিক হচ্ছে আব্দুস সোবান সাহেব। ওনার প্রবলেম, ওনারা রাজুক থেকে পিলার ভেঙে দিয়ে গেছিল, ওই পাশে একটা এই পাশে একটা। এই রাস্তাটা ছাড়েন এখন, এই রাস্তাটা ছাড়ার কথা, উনি এখনো রাস্তা না ছেড়ে এভাবেই করে যাচ্ছে। ওনাদের বিদ্যুতের মিটার একবার তুলে নিয়ে গেছিল, কোর্টের থেকে আবার স্টে অর্ডার বা কোনো কিছু করে ওরা আবার মিটার আনছে। কিন্তু রাজুক ওই পিছনের পিলার ভেঙে দিছিল, ওরা আবার সেটা করছে। রাস্তা এখানে না ছেড়ে দিয়ে মাঝখানে প্যাট একটু বেঁধেছে, এটা কাটতে হবে। এটা কাটলে এই বলটা ফেলে দিলে এই রাস্তাটা যখন কমপ্লিট হবে এলাকাবাসীর জন্য এই জিনিসটা খুবই সুন্দর হবে। পরে অভিযোগের ভিত্তিতে রাজুক কর্তৃপক্ষ 12 নভেম্বর 2025-এ আব্দুস সোবান মালিকানাধীন এই ভবনটির নির্মাণ কাজ বন্ধ করার বিষয়ে রাজুক অনুরোধপত্র পাঠায় রমনা মডেল থানার অফিসার ইনচার্জকে, যার স্মারক নং 236। পরবর্তীতে মোহাম্মদ আব্দুস সোবান রাজুকের বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ ও অবৈধ করা প্রসঙ্গে পত্রের বিপরীতে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন মামলা দায়ের করে, যার নং 1556/2026। উক্ত রিট মামলায় আব্দুস সোবানকে রাজুকের অনুমোদিত প্ল্যানের ব্যত্যয় করে নির্মাণ কাজ না করার নির্দেশনা দিয়ে আদেশ প্রদান করে আদালত এবং বিদ্যুৎ লাইন পুনঃস্থাপনের অনুমতি দেন। পরে আবার একই বিষয়বস্তু নিয়ে প্রথম রিট পিটিশন বিষয়টি গোপন করে দ্বিতীয়বার রিট পিটিশন করে মামলা আইনের ব্যত্যয় ঘটিয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করে, যার নং 3777/2026। উক্ত মামলাতে হাইকোর্ট বিভাগ নির্দেশ দেয়, রুলের শুনানি পেন্ডিং থাকাকালীন বিবাদীদের নির্দেশ দেওয়া যাচ্ছে যে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রশ্নবিদ্ধ এই প্লটে বিবাদী রাজুক আইন অনুযায়ী আবেদনকারী ইমারত মালিক আব্দুস সোবানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা রয়েছে। এত কিছুর পরেও নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিদিনই কাজ চলছে 55/2-এর গ্লোরি এই ভবনটির এবং কাকরাইলের পাইনওয়ার রোডের 61 নম্বর নির্মাণাধীন এই বহুতল ভবনটি।
কিভাবে এমন প্রশ্ন তোলেন এলাকাবাসী। চেয়ারম্যান মহোদয়ের এত নাকের ডগা থাকার পরও কাজগুলো সুনিপুণভাবে ওরা অনিয়ম করে যাচ্ছে। এখানে মহামান্য বিজ্ঞ আদালতের বিভিন্ন কিছু থাকার পরও এরা বুড়ো আঙ্গুল, আইনের প্রতি বুড়ো আঙ্গুল দেখানোর পরও কাজ করে যাচ্ছে। শুধু চিঠি চালাচালি আর রাজুকের কতিপয় কর্তৃপক্ষের এসে স্থান পরিদর্শন করে ঘুরে যাওয়াকে মিষ্টি খাওয়া জিন বলে মনে করছেন এলাকাবাসী। এখানে যেইভাবে অনিয়ম হচ্ছে দেখার মতন আসলে কেউ নাই। আমরা বারবার অভিযোগ দিচ্ছি, বারবার অনুরোধ করলাম, তারপরও সেরকম ফলাফল আসলে হচ্ছে না। আমার নিজস্ব যেটা ধারণা, রাজুকে কিছু জিন চাকরি করে, যেই জিনদের মিষ্টি খাওয়ালে অটোমেটিক আপনার চোখের সামনে অনিয়ম নিয়মে পরিণত হয়ে যায়। কোনো প্রকার অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগ হলে এখানে উদ্ধার কাজ একেবারে অসম্ভব। ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তাটি বেশ সংকুচিত। একটা বড় ধরনের দুর্ঘটনা যদি একটা ভূমিকম্প হয়, আমাদের এখানে মেসাকার অবস্থা হয়ে যাবে। উদ্ধার কার্যক্রম, কোনো ফায়ার ব্রিগেড, কোনো অ্যাম্বুলেন্স, কেউ এখানে আসতে পারবে না উদ্ধারের জন্য। এ ব্যাপারে আইনি ব্যাখ্যা তুলে ধরেন এই আইনজীবী। এখানে 10 তলা বিল্ডিং অনুযায়ী যে রাস্তাটা যতটুকু আমার মনে হয় ওই পর্যন্ত রাস্তা নাই। এখানে বলছে 20 ফিট রাস্তা, তো 20 ফিটের মধ্যে তারা তো 10 ফিটের পরের থেকেই তাদের রিজার্ভ ট্যাঙ্কি করলে, তাহলে 20 ফিট আর থাকলে ওই রাস্তা। এখন ওনারা বলছে যে রিজার্ভ ট্যাঙ্কির উপর দিয়ে তারা রাস্তা দেবে। তো এটা তো রাজুকেরও দেখার ব্যাপার ছিল, রাজুক তো এই বিষয়টা দেখে নেই। তবে প্রতিবেদনটি প্রচার হওয়া পর্যন্ত বারবার যোগাযোগ করা হলেও রাজুক কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি। দর্শক, এতক্ষণ তো দেখলেন রাজুক আর ভবন মালিকদের সেই চিরচেনা টম এন্ড জেরি খেলা। কিন্তু প্রশ্ন হলো, কাজের কাজ কি আদৌ কিছু হচ্ছে? পরবর্তীতে কি রাজুক আর কোনো কঠোর ব্যবস্থা নিয়েছে? ভূমিদস্যুরা কিভাবে প্রশাসনের ওই মিষ্টি খাওয়া জিনদের সহায়তায় একের পর এক নকশা বহির্ভূত ইমারত দাঁড় করিয়ে হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের শত শত কোটি টাকা? দর্শক, রাজুকের সেই মিষ্টি খাওয়া জিনদের ছায়া আর তদারকির চরম গাফিলতিকে কাজে লাগিয়ে কিছু ভূমিদস্যু সমস্ত নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখাচ্ছে। একের পর এক বহুতল ভবন নির্মাণ করে চটকদার বিজ্ঞাপনে তারা তা বিক্রি করছে সাধারণ মানুষের কাছে, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু জীবনের শেষ সম্বলটুকু দিয়েও কেন মিলছে না স্বপ্নের সেই ফ্ল্যাট? কি সেই অদৃশ্য দেয়াল? শুধুমাত্র রাজধানী ঢাকাতেই যে এই নকশা বহির্ভূত ও ইচ্ছে মতো ইমারত নির্মাণের মহোৎসব চলছে তা কিন্তু নয়। ঢাকার চারপাশের নতুন নতুন শহরতলিগুলোতেও কিভাবে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এবং কোনো নিয়ম না মেনে গড়ে উঠছে এমন ভবন, এবার আপনাদের দেখাবো তা। এবার আপনাদের নিয়ে যেতে চাই রাজধানীর অদূরে গাজীপুর নগরীতে। রাজধানীর পার্শ্ববর্তী শিল্পনগরী গাজীপুর একসময় সবুজে ঘেরা অঞ্চল হলেও আজ তা দেশের অন্যতম বৃহত্তর শিল্প ও আবাসিক নগরী হয়ে উঠেছে। গার্মেন্টস শিল্প এবং হাজারো কলকারখানা এই শহরকে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি ও অপরিকল্পিত নগরায়ন। অনিয়ম আর অব্যবস্থাপনার চাপে আজ শ্বাসরুদ্ধকর অবস্থা গাজীপুর সিটি কর্পোরেশন। এই বিষয়ে আমরা কথা বলি গাজীপুর পরিবেশ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফিন বাদলের সাথে। বিল্ডিং কোড অনুযায়ী এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের কভার্ড এরিয়া 5000 মিটার বা তার বেশি, এরকম হলে পরিবেশের ছাড়পত্রের প্রয়োজন আছে। আর অন্যান্য প্রতিষ্ঠানের যে লাইসেন্সিংয়ের কথা বললেন, সেটা তারা বলবে, এটা নিয়ে আমার বলার কিছু নাই। কিন্তু পরিবেশ ছাড়পত্রের যে ব্যারিয়ার আছে, যে প্রতিষ্ঠানগুলোর কভার্ড এরিয়া অবশ্যই 5000 মিটার হতে হবে, এর নিচে হলে সেগুলো আসলে ছাড়পত্রের বাইরে থাকবে। যেসব প্রতিষ্ঠানের কভার্ড এরিয়া 5000 মিটারের বেশি, তারা ছাড়পত্রবিহীন অবস্থায় নির্মাণ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা হবে। শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে দিন দিন বাড়ছে জনসংখ্যা ও ঘনবসতি। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ। তবে অভিযোগ রয়েছে, এসব ভবনের একটি বড় অংশই নির্মিত হচ্ছে যথাযথ অনুমোদন ছাড়া এবং মানহীন উপকরণ দিয়ে। এখন বর্তমানে যে ভবন হচ্ছে, সে ভবনের পাশে যে 40% জায়গা রাখা দরকার, কেউই রাখতেছেন না। এবং তাদের যে চলার জন্য যে পথ দরকার, সেটাও ম্যাক্সিমাম লোকই রাখতেছেন না। কিন্তু এতে ভবিষ্যতে আমাদের জন্য অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে। রাজদিঘির পার এলাকা অনুমোদনহীন ও ভুয়া নকশায় নির্মিত একটি ভবন চিহ্নিত করা হয় এবং অভিযানে ভুয়া প্ল্যান ব্যবহার করে ভবন নির্মাণের দায়ে 5টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।
এতে জনসাধারণের প্রশ্ন, পাশে অবৈধ 10তলা ভবন থাকলেও সেটির বিরুদ্ধে পদক্ষেপ কেন নেওয়া হয়নি? এ সকল অবৈধ প্ল্যান পাশ করে থাকেন উন্নয়ন কর্তৃপক্ষের ছত্রছায়া থাকা কিছু অসাধু চক্রের সদস্য। আপনি খেয়াল করে দেখবেন গাজীপুরের রাজদিঘির পার একটি ভবন রয়েছে, সেই ভবনটি কিন্তু সরকারি অফিস তারা ব্যবহার করছেন। সেটি কিন্তু জানা যায় যে অপরিকল্পিত এবং অবৈধ বা আপনার প্ল্যান পাস নেই। তো একটা ভবন তার পাশে আরেকটা ভবন হয়েছে, সেখানে এই নগর উন্নয়ন কর্তৃপক্ষ তারা কিন্তু আপনি মোবাইল কোড পরিচালনা করেছে। তো এখানে বিষয়টা দেখেন, সরকারি দপ্তর বলে কি সেটা কি মাপিয়ে যাচ্ছে অবৈধ থাকার পরও? আরেকটা জিনিস যে অবৈধ সেটা গড়ে উঠলো কীভাবে? তাহলে প্রথম যে প্ল্যান পাস দেওয়ার কথা বা যেই নিয়মে করার কথা, তাহলে কি সেটা করে নাই, কিংবা সেটা হলো কিভাবে, এতটুকু হলো কিভাবে? হওয়ার পরে এখন কেন আপনার তারা মোবাইল কোড পরিচালনা করবে? এই যে গাজীপুরের আপনি দেখবেন দপ্তর রয়েছে সরকারি, বেশিরভাগ দপ্তরে কিন্তু প্ল্যানবিহীন। তাদের এ সকল কাজের মুনাফা পায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, এমনটাই জানান স্থানীয়রা। তারা আমরা যেটা বলি ম্যানেজ করে, তাদেরকে ম্যানেজ করাচ্ছে, ম্যানেজ করে এই ভবনগুলো তৈরি করে। এছাড়াও অভিযোগ রয়েছে ভুয়া প্ল্যান পাসের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক ভুয়া প্রকৌশলী। ব্যাংকে লোনের জন্য আবেদন করছিলাম, আবেদন করলে পরে ব্যাংকের এক লোকে আমাকে পরিচয় করেছে আরিফের সাথে। ব্যাংকের এক লোক, নাম হলো আলামিন, কে বললো আমি প্ল্যান পাস করে দেবো, আমি ইঞ্জিনিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কত বা কীভাবে টাকা নেবেন, কীভাবে কাজ করবেন, ওইভাবে কাজ করবেন। ঠিক আছে, 1,80,000 টাকা দিছি ওনারা, আমরা ভাঙ্গে দিছি, একবারে দিই নাই। প্রথম 50,000 টাকা দিয়ে উনি কাজকাম করতেছে, পরে আবার চাইছে, আবার দিছি, এবার 3বার টাকা দিছি। দেওয়ার পরে উনি প্ল্যান পাস করে আনিয়ে দিছে, তাও 4 মাস পরে। 4 মাস পরে প্ল্যান দিছে, পরে আমরা রাখছি। রাখার পরে কিছুদিন পরে আমরা জানতে পারলাম এই যে প্ল্যানটা নাকি ভুয়া। পরে উত্তরা রাজুকে গেলাম, যাওয়ার পরে ওনাদের চার্জ দিছি, চার্জ দেওয়ার পরে ওনারা বলছে না এটা ভুয়া। তখন ওরা বললাম আপনার এটা কীভাবে কী করলেন, এটা এরকম কেন করলেন? পরে বললো আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই, এটা আমি ঠিক করে দিচ্ছি। এই পর্যন্ত 21 সাল থেকে এখন পর্যন্ত আমাদের এটা ঠিক করে দেয় নাই। টাকা পয়সা আমার সামনে একদিন মনে 50-60 হাজার টাকা নিছে, তারপর আবার হোসেনের কাছ তো নিছে, কাগজ দেখাইছে আমার একদিন, পরে একদিন মনে হয় এটারে মনে আবার কি ভুলটুল কইছে, মানে কি ইঞ্জিনিয়ার কি আসল বিষয়, অফিসে গেছি 2 দিন, খালি ঘুরাই পরে অফিসে 2 দিন গেছি, তারপরে এই একটা কাগজ দিছে আর কি। অভিযুক্ত এই ভুয়া প্রকৌশলী গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে কাজ করলেও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা নন তিনি। খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত ভুয়া প্রকৌশলী আরিফ, যার বাবা ছিলেন দিনমজুর, ছেলে উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী পরিচয়ে ভুয়া প্ল্যান পাসের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এতে সাধারণ মানুষের উন্নয়ন না হলেও নিজের উন্নয়ন ঠিকই করেছেন, গড়ে তুলেছেন কয়েকটি বাড়ি প্লট। এ বিষয়ে তার সাথে কথা বলে টিম ক্রাইম এন্ড ফলো। তাহলে গাঁওকে থেকে আপনি করে দিচ্ছেন? হ্যাঁ, গাঁওকে কাজ চলমান। জি, মূলত আপনি কি সিটি কর্পোরেশনের হয়ে কাজ করেন না গাঁওকের হয়ে কাজ করেন? এটা আমরা সাবকন্ট্রাক্টে কাজ নেই, এগুলো সাবকন্ট্রাক্টে নিয়ে করি আমরা। এটা মূলত রাজুক এবং গাঁও আমরা ডিল করিয়ে দিই। আমরা সবসময় বলি যে ভাই এটা যেমন আপনি পাসপোর্ট করবেন, যেমন আপনার খাজনা দেবেন, ঠিক তদ্রুপভাবে আপনি অ্যাপ্রুভাল আপনি নিজে পাবেন, আপনি নিজে যাবেন। না, এটা হচ্ছে আমার লাইন দেখাই দিই যে আপনি কোন থেকে ফর্ম কিনবেন, কিভাবে করবেন, লাইনটা আমরা দেখাই দিই যে আপনি এই হিসাব করেন, এই এলাকার ইন্সপেক্টর উনি আছে, ওনার মাধ্যমে কাজগুলো করেন, এই কথা বলি আপনার। জানা যায় তার নিজের বাড়িটিও প্ল্যান পাস ছাড়া করা হয়েছে। এটা আসলে যারা প্ল্যান দিচ্ছে বা এটা যারা করতেছে, যারা এদের সাথে জড়িত, এই ট্রেডের সাথে যারা জড়িত, এরাই আসলে এর জন্য দায়ী হবে। আমি মনে করি এটা সরকারের এই জায়গায় নজর দেওয়া উচিত। নকল প্ল্যান পাসের বিষয়ে আমরা কথা বলতে চাই 2 ভুক্তভোগীর সাথে। প্ল্যানটা পাস করেছি আমাদের ওই বগুড়া বাইপাস, এখানে ওর নাম হলো আরিফ হোসেন, ইঞ্জিনিয়ার। জানতাম আর কি ইঞ্জিনিয়ার, ওরা আরও মানুষের কাছে শুনছি, ওই হিসাবে ওরে আমরা একটা প্ল্যানের কাজ দিছিলাম। শুধু আমরা না, আরও মানুষে দিছে, ওই হিসাবে আমি দিছিলাম। তারপর ও আমার যে কাগজ দিছে, সেই কাগজ আমি নিয়ে ভেঙে গেছিলাম লোনের জন্য। তো ওইখানে ওরা দেখে বলছে যে আপনার তো প্ল্যান এটা ঠিক নেই। পরে আমরা রাজুক অফিসে গেছি, রাজুক অফিসে যাচাই করছে, যাচাই করার পরে বলছে না এটা ভুয়া। তাদের সাক্ষাৎকার নেওয়ার সময় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চাকরিরত এক ব্যক্তি বাধা প্রদান করেন। বলেন আপনি কি এখানে কি আপনার আইডি কার্ড কোথায়? কি পোস্ট আছে? এটা কি পোস্ট? হ্যাঁ, কি পোস্ট আছে? যে পোস্টে মানে কি পোস্ট আছে? আপনি অফিসকে বলছে আমাদের কি ভিডিও? আমার মন থেকে আছে, আমি ভিডিও করব। কেন এই বাধা প্রদান করেন এমন প্রশ্নের মুখে দৌড়ে তিনি চলে যান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কক্ষে। সেই সাথে তার পিছু নিয়ে আমরা হাজির হই চেয়ারম্যানের নিকট।
এসব বিষয়ে তার কাছে জানতে চাইলে ব্যাপারটি আমলে নেননি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান। পরে অপরিকল্পিত নগরায়ন, ভুয়া প্ল্যান পাস এবং সঠিক তদারকি হচ্ছে কিনা এ বিষয়ে জানতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে যান। আপনি যে ভবনটাতে আছেন এটা কি সবকিছু ঠিক আছে কিনা? এটা সবকিছু ঠিক নেই। 2-1 ইন্টারভিউ দেওয়ার পর আমরা যেভাবে কথা বলছি প্রচার করে সেটা সরকারের বিরুদ্ধে। নগর বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য অনুযায়ী ভবন নির্মাণে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অনুমোদন ও নির্দিষ্ট কাগজপত্র প্রয়োজন, আর তা কঠোরভাবে মনিটরিং করে অনুমোদনের বিষয়টি সামনে আনতে হবে। পাশাপাশি ভবন তৈরির ব্যাপারে যথাযথ অনুমোদিত নকশা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটাও শক্তভাবে তদারকি করতে হবে, এমনটি মনে করেন পরিবেশবিদরা। রাজধানীর পাশে যে আমাদের গাজীপুর জেলার মধ্যে যে আমাদের সিটি কর্পোরেশনটা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি সিটি কর্পোরেশন। এই যে সিটি কর্পোরেশন সেটি একটি আসলে আমরা যে দেখছি একটি মিশ্র প্রক্রিয়ার একটি সিটি কর্পোরেশন। সেখানে বিশাল কারখানা জোন আছে, আবাসিক এলাকা আছে, বিভিন্ন রকম আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। এই সব মিলে একটা মিশ্র আকৃতির কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ইদানিং একটি মাস্টার প্ল্যান করার উদ্যোগ নিয়েছেন। কেননা মাস্টার প্ল্যান ছাড়া কিন্তু সিটি কর্পোরেশন বাসযোগ্য হবে না, আপনার লিভেবল হতে হবে, নাগরিক সুবিধাগুলো থাকতে হবে, শিল্প কারখানার জন্য একটা নির্দিষ্ট জোন করতে হবে, আবাসিক অঞ্চলের জন্য জোন করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জোন করতে হবে, হাসপাতাল চিকিৎসা কেন্দ্রগুলোর জন্য একটা আলাদা একটা ব্যবস্থা রাখতে হবে। সিটি কর্পোরেশন যে উদ্যোগটা নিয়েছেন যে এই যে মাস্টার প্ল্যান, এটা বাস্তবায়ন কবে হবে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না এখনো। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কার্যকর তদারকি ও পরিকল্পনার অভাবে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদি 7 তলা ভবন এবং তদূর্ধ্ব তলা বিশিষ্ট ভবনগুলো আছে এগুলো হলো বহুতল আবাসিক ভবনের মধ্যে পড়বে। তাহলে সেই আইনে বলা আছে বহুতল আবাসিক ভবন, দ্যাট মিনস 7 তলা এবং তদূর্ধ্ব। এছাড়া বাণিজ্যিক ভবন, মার্কেট, শপিং মল, এই ভবনগুলো যখন নকশা অনুমোদন করবে তখন ফায়ার সার্ভিসের কাছ থেকে নকশা অনুমোদনটা করে নিতে হবে। যে আমরা যেটা বিশ্বাস করি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিকারের চেয়ে শ্রেয়। আগুন লাগলে তো আমাকে যেতেই হবে, দ্যার ইজ নো চয়েস। বাট আগুন যেন না লাগে তার জন্য যেটা বলছি যে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। বহুতল আবাসিক ভবন এবং বাণিজ্যিক ভবন, এই ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের অনাপত্তি সনদ গ্রহণ করা এবং অনাপত্তি সনদ গ্রহণের ক্ষেত্রে সেফটি প্ল্যানের যে শর্তগুলো থাকবে এগুলোকে বাস্তবায়ন করা। এবং এই শর্তগুলো বাস্তবায়ন করতে গেলে অটোমেটিক্যালি যে ঝুঁকিগুলো আছে, এই আগুনের বা দুর্ঘটনার ঝুঁকিগুলো তখন কমে আসবে এবং আমরা একটা নিরাপদ নগরী পাবো ইনশাল্লাহ। আমরা দেখেছি যে কৃষি জমি ধ্বংস করে এখানে শিল্পায়ন হচ্ছে, বনভূমি ধ্বংস করে এখানে শিল্পায়ন হচ্ছে এবং সেই শিল্পায়নের পেছনে আসলে কোনো পরিকল্পনা নেই, কেবলই মুনাফা লাভের জন্যই যেন এই শিল্পায়নটা হচ্ছে। এই অপরিকল্পিত শিল্পায়নের ফলে এই পরিবেশ নষ্ট হচ্ছে এবং সিটি কর্পোরেশনের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকার কারণে এই বিপর্যয়গুলো হচ্ছে। মূল শহর পেরিয়ে এখন শহরতলিত ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অপরিকল্পিত সব নগরী। অসঙ্গতি আর অনিয়মের কালো থাবায় ছেয়ে যাচ্ছে চারপাশ। কিন্তু প্রশ্ন হলো, এই লাগামহীন লুটপাট ঢুকবে কে? অনুসন্ধানে দেখা গেছে অনিয়মের এই বিষবৃক্ষের গোড়া লুকিয়ে আছে ভূমি অফিস আর সাব রেজিস্ট্রারদের হাত ধরে। দর্শক, আমরা সাধারণত মনে করি ইমারত নির্মাণের অনুমোদন বা রাজুকের ছাড়পত্র পাওয়ার ধাপটি বুঝি শেষ কথা, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে গলত লুকিয়ে আছে আরো গভীরে। ভবন নির্মাণের অনুমোদন তো অনেক পরের বিষয়, তারও আগে জমি কেনা, নামজারি কিংবা সাব রেজিস্ট্রি অফিসগুলোতে দলিল নিবন্ধনের শুরুতেই দেখা মেলে নানামুখী অনিয়ম, অসঙ্গতি আর প্রকাশ্য দুর্নীতি। এই লাগামহীন অনিয়ম ও দুর্নীতি রোধে আসলে করণীয় কি? ওই নৈরাজ্য থেকে উত্তরণের উপায় বা কি? ইমারত নির্মাণে নানান জালিয়াতি আর অনিয়ম অসঙ্গতি কেন, তার ব্যাখ্যা দেন এই নগরবিদ। একটি ভবন সময় নিয়ে ধীরে 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 প্রস্তুত হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বিকার থাকার কারণেই আজকে ঢাকা শহরে 90% উপরেও যত ভবন রয়েছে তার 90% উপর অবৈধ ভবন, এবং এটি ঘোষণা করতে রাজুক কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। কিন্তু এইরকম একটি ভয়ঙ্কর শহর যেখানে 90% অবৈধ, তাকে অস্বাস্থ্যকর, অবশ্যই বিপদগ্রস্ত একটি নগরী বললে বিন্দুমাত্র অতিরিক্ত বা অতিরঞ্জন হবে না।
তাহলে এই অভিঘাত সম্পন্ন নগরী তৈরির মূল দায়কার রাজুকের। অনেক বছর আন্দোলন করে রাজুক তার পরিশীলিতকরণের একটি সুনির্ধারিত কার্যক্রমে আইন বা অধ্যাদেশ পাশ করালো এবং তার অন্যতম অনুধাবনযোগ্য জায়গাটি হচ্ছে পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় সংযুক্ত সকল প্রফেশনালরা এটির তত্ত্বাবধান করবে এবং নিশ্চিত করবে অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটা হচ্ছে। তা না হলে তাদের সংবাদের কারণে বা তাদের সার্টিফিকেশনের কারণে সকল নিয়ন্ত্রণ, সকল কনস্ট্রাকশন বন্ধ হয়ে যাবে। এইসব রোধে কি করণীয় তাও আমরা জানতে চাই এই নগরবিদের কাছে। প্রফেশনালদেরকে দায়ী করে তার বিস্তৃতি, ক্ষমতা এবং কারিগরি দক্ষ লোকের সংখ্যা বাড়িয়েছে। এখন প্রত্যেক আর্কিটেক্ট, প্ল্যানার, ইঞ্জিনিয়ার যদি জড়িত থাকে 1 ইঞ্চি ব্যত্যয়ের জন্য সে দায়ী থাকবে, কারণ পিরিয়ডিক্যালি তাকে সার্টিফাই করতে হয় যে আমি বেসমেন্ট ঠিক মতো আছে, এখন গ্রাউন্ড ফ্লোর হয়েছে, ছাদ ঢালাই হয়েছে, ঠিক মতো আছে। এই প্রক্রিয়ার বাস্তবায়নের জন্য যে কঠোর অনুশাসন এবং লোকবল এবং কারিগরি দক্ষতায় রাজুককে প্রস্তুত করা, ওই কাজটা রাজুক করল না। এবং বলা ছিল অনুমোদন হবে সহজ, কিন্তু নির্মাণ প্রক্রিয়ায় কার্যক্রম হবে কঠিন। আর আমরা এখনও দেখি অনুমোদন অর্থের স্পিড মানির মাধ্যমে কঠিন থেকে কঠিনতর, আর নির্মাণকালীন সময়ে একেবারে উদাসীন, এবং সেই উদাসীনতার কারণে প্রত্যেকটা অভিঘাত বা দুর্ঘটনায় রাজুক অনুমোদিত না বলে নিজের দায়িত্ব আনে। এই অবস্থার পরিবর্তিত না হলে এই নগরী বাঁচার কোনো সুযোগই নেই। সকলের অংশীদারিত্ব একটা বোর্ড গঠন করা এবং বাস্তবায়নমুখী কার্যক্রমে একক বা 2-1 জনের সিদ্ধান্ত নয়, বরং একটা কালেকটিভ নীতিমালার অধীনে কি করিলে কি হইবে সেই পদ্ধতি নির্ধারণ করে, অর্থাৎ টার্মস অফ রেফারেন্স নির্ধারণ করে এই পদক্ষেপগুলি নেন, তখন এই ধরনের অন্যায় করার দৃশ্যতা কারো হয় না। এবং সে কারণেই এগুলো নির্ধারণ করা সত্ত্বেও বাস্তবায়ন করতে রাজুক গড়িমসি করছে। এখন যেটা সুবিধা, যিনি টাকা দিতে পারেন, যিনি অর্থের যোগান দিতে পারেন, যিনি ম্যানেজ করতে পারেন, তার কিচ্ছু হয় না। আর যিনি মুক্তিযুদ্ধ বলল তো আরেক দিকে চলে যায়, যিনি একজন সৎ খেটে খাওয়া মানুষ, তার এক চিলতে জমিতে তিনি শেষ স্বপ্নের বুনিয়াদ করবেন, তাকে পিষ্ট করা খুব সহজ। এই জায়গা থেকেই সরে আসার জন্য আমরা এই পদ্ধতিগত পরিবর্তনের কথা বারবার বলছি। ভবন নির্মাণের অনুমতির আগেই ভূমি অফিস আর সাব রেজিস্ট্রি অফিসেই প্রথম অনিয়ম আর অসঙ্গতির দেখা মিলে। তেমনি একটি নমুনা টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের হাতে আসে। গাজীপুরের কালিয়াকৈর সাব রেজিস্ট্রি অফিসে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দলিল জালিয়াতির অভিযোগ। ক্রাইম অ্যান্ড ফলো আপের অনুসন্ধানী টিমের হাতে এসেছে একটি বায়নাকৃত দলিল, যে বায়না দলিলে উল্লেখ রয়েছে 1,95,00,000 টাকা, কিন্তু একই সম্পত্তির সাব কাউলার রেজিস্ট্রি দলিলে দেখা যায় মাত্র 1 কোটি টাকা। এখন প্রশ্ন, বাকি 95 লক্ষ টাকা গেল কোথায়? এই অসঙ্গতির উত্তর খুঁজতে আমাদের অনুসন্ধানী টিম সরজমিনে যায় কালিয়াকৈর সাব রেজিস্ট্রি অফিসে। মুখোমুখি হতে চায় সাব রেজিস্ট্রার কামরুল হাসান সরকারের, কিন্তু তার কক্ষে প্রবেশ করতেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ছাড়া আরো কোনো মানুষ নাই ভাই। আপনি আমার বলেন, উনি তো আজিরা ভাই, আমার বলেন কি উনি আজিরা নাকি? জানি না, আমি জানি না স্যার এখন কোথায় আছে ভাই, আমি আপনার সাথে কথা বলতে চাইতেছি। হঠাৎ করে অনুসন্ধানী টিমের উপর চালানো হয় অতর্কিত হামলা। ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। হামলাকারীকে জিজ্ঞাসা করা হলে সে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে সাব রেজিস্ট্রার কামরুল হাসান সরকার জানান তিনি হামলাকারীকে চেনেন না। আপনার লোক সাব রেজিস্ট্রি অফিসে কি করেন বললেন যে কেউ না। অথচ পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে এক পর্যায়ে উঠে আসে নতুন তথ্য। জানা যায় হামলাকারীর নাম মানিক হোসেন, যিনি পেশায় একজন কালিয়াকৈর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। তাহলে প্রশ্ন থেকে যায়, সাব রেজিস্ট্রার কেন বললেন তিনি তাকে চেনেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান চালিয়ে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। এ সময় পরিচয় গোপন রাখার শর্তে একজন জানান, এই দলিল লেখকের কারণে অফিসের অন্যান্য কর্মীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। সাব রেজিস্ট্রারের ঘনিষ্ঠ হয় দলিল লেখক মানিক এককভাবে আধিপত্য বিস্তার করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এবার এই দলিলের 95 লক্ষ টাকার অসঙ্গতির ব্যাপারে জানতে চাই সাব রেজিস্ট্রারের কাছে। কবলা দলিল হয় আমাদের কয়টা বলেন? প্রত্যেকটা কবলা দলিলে কি আমরা জিজ্ঞাসা করতো, আমরা ইখতিয়ারও রাখি না। বায়না দলিল জিজ্ঞাসা করলাম, তারপর যদি মিথ্যা বলতো আপনার অ্যাসিস্ট্যান্ট যারা থাকে এরা সার্চ করবে না?
আপনাকে তো রেডি করে এনে দেয়, তারপরে না আপনি দেন? না না, ওরই অপশন নেই ভাই, এটা সত্য কথা বলবো আপনাকে, যে তারা সার্চ করবে, সার্চ করলেও পারবে না। আচ্ছা আচ্ছা। সার্চ করলেও তারা পাইবে না। যদি সার্চ করেন তাহলে একটা কবলা দলিল হইতে নাইলে আপনার 1 মাস লাগবে। 1 মাসে সার্চ করতে হবে, প্রত্যেকটা দলিল আলাদা আলাদা হবে, সম্ভব না। দাগ ক্ষতি, আপনি এটা ডিজিটাল না হইলে এই অপশন থেকে আমরা বাঁচতে পারবো। 95 লক্ষ টাকার একটা গ্যাপ থাকে, বায়না দলিলের 1,95,00,000 ছিল, তার 1 কোটি টাকার একটা বায়না কবলা দলিল করে। তো রেজিস্ট্রি করার পর আপনি কিভাবে অবহিত হলেন এখানে 95 লাখ টাকা কম হয়েছে? এটা হচ্ছে যে আমরা আপনাদের মাধ্যমে জানলাম যে সর্বপ্রথম জ্ঞাতসারে না, এটা আমার অজ্ঞাতসারে হয়েছে। এদিকে পরবর্তীতে কালিয়াকৈর সাব রেজিস্ট্রার নিজেই যোগাযোগ করেন টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের এক সদস্যের সাথে। এক পর্যায়ে তিনি বিষয়টি মিটমাট করার প্রস্তাব দেন, এমনকি অর্থের বিনিময়ে বিষয়টি থামানোর কথাও বলেন। এই দলিল বাবদ 5 লক্ষ টাকার মতো একটা লেনদেন হয়েছে, যে কারণে এটা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এখন এগুলো চাইলে বিধে আমি বলছি ভাই এগুলো দরকার নেই। 20 মিনিট করে দিয়ে দিন। না না না, কিছু না, আমি ভাই বলছি কিছু না। আমি এখন কি আপনার একটা ইন্টারভিউ নিব? ইন্টারভিউ কি ভাই, একই তো। কিন্তু টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের অনুসন্ধানী টিম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আরো গভীরে অনুসন্ধান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 1,95,00,000 টাকার এই রহস্যময় দলিল সাব রেজিস্ট্রার কামরুল হাসান সরকার এবং দলিল লেখক মানিক হোসেনকে ঘিরে জন্ম নিয়েছে নানান বিতর্কিত প্রশ্ন। তাদের আরো চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত থাকবে ক্রাইম অ্যান্ড ফলো আপের আগামী পর্বে। দর্শক, নিয়ম নীতির তোয়াক্কা না করে শহর থেকে শহরতলিতে যারা এই অপরিকল্পিত মরণফাঁদ তৈরি করছেন আর যেসব অসাধু কর্মকর্তা টেবিলের নিচ দিয়ে ফাইলের অনুমোদন দিচ্ছেন, তাদের মনে রাখা উচিত একটি বড় প্রাকৃতিক দুর্যোগ কিন্তু পুরো নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যথেষ্ট, আর তখন রেহাই পাবেন না আপনিও। তাই এখনই সময় এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সরকার দ্রুতই এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটা প্রত্যাশা আমাদের। এমন দুর্নীতির বিরুদ্ধে ক্রাইম অ্যান্ড ফলো আপের অনুসন্ধান অব্যাহত থাকবে। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, অসঙ্গতি যেখানে ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।